নমস্কার, আমি অভিষেক দে। আজকে আমরা শুরু করব গ্রামারের একেবারে বেসিক বা প্রথম চ্যাপ্টার, নাউন। তো সবার প্রথম আমরা বুঝবো নাউন কাকে বলে। যদিও কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাকে এই ধরনের প্রশ্ন করা হবে না যে নাউন কাকে বলে। এমনিতে যে কোনো নামকেই নাউন বলে। অল নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। তাহলে পরীক্ষায় কিভাবে কোশ্চেন আসবে? পরীক্ষায় কোশ্চেন আসবে নাউন তার অ্যাপ্লিকেশন। তো সবার আগে আমরা দেখব হচ্ছে প্লেসমেন্ট অফ নাউন। একটা সেন্টেন্সে কোন কোন জায়গায় নাউন বসতে পারে। মাথায় রাখবে ইংরাজিতে এমন 5টা জায়গা রয়েছে যেটা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্টের জন্য বরাদ্দ। সেই জায়গাগুলো কি? সবার প্রথম হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর আরেকবার লিখলাম অবজেক্ট, তারপর লিখলাম সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর লাস্টে লিখলাম অবজেক্ট কমপ্লিমেন্ট। স্যার দুবার অবজেক্ট লিখলেন কেন? অবজেক্ট দুজনের হতে পারে। এক হচ্ছে ভার্বের অবজেক্ট হতে পারে, দুই প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। তো এখানে যে 5টা জায়গা সেন্টেন্সের, এই 5টা পজিশনে তোমার নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসতে পারে। এর মধ্যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাটা স্পেসিফিক্যালি তোমার নাউন বা প্রোনাউনের জন্য বরাদ্দ। অর্থাৎ কোনো শব্দ সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হবে, অথচ সে নাউন বা প্রোনাউন হবে না, এটা হতে পারে না। অন্যদিকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্টে নাউন অথবা প্রোনাউন বসতে পারে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কোনো কোনো সময় এখানে অ্যাজেক্টিভও বসতে পারে। সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় বা অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় অ্যাজেক্টিভও কিন্তু অনেক সময় ব্যবহৃত হয়। তার মানে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় যেমন নাউন বা প্রোনাউনের একচ্ছত্র অধিকার ছিল, সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্টের ঘরে সে কিন্তু অ্যাজেক্টিভের সাথে রুম শেয়ার করে বসে। কখনো নাউন প্রোনাউন বসে, কখনো অ্যাজেক্টিভ বসে। এমনকি কোনো কোনো সময় তোমরা দেখবে কমপ্লিমেন্টের জায়গায় অ্যাডভার্ব অফ প্লেসও ব্যবহৃত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হবেই। তাহলে আমরা দুটো ঘর আঁকলাম সবার প্রথম, একটা হচ্ছে সাবজেক্টের ঘর, একটা হচ্ছে অবজেক্টের ঘর। এই দুটো ঘর কার জন্যে বরাদ্দ? উত্তর হচ্ছে নাউন অথবা প্রোনাউনের জন্যে। এই ঘরটাও এই ঘরটাও, অর্থাৎ এখানে বসলে তাকে নাউন প্রোনাউন হতেই হচ্ছে। এবার আমাকে বলো, সাবজেক্ট কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়? ডেফিনেটলি হু দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়। তাহলে হু এর উত্তরকে আমি বলবো সাবজেক্ট। হু এর উত্তরকে কি বলবো? সাবজেক্ট। একই রকম ভাবে অবজেক্ট কিভাবে পাওয়া যায়? অ্যাকশন ভার্ব যদি থাকে তাহলে তাকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পেতে পারি। কি দিয়ে প্রশ্ন করে? হোয়াট অথবা হুম, এইটা দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পেতে পারি। হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা সাবজেক্টও পেতে পারি। যদি সেটা পার্সন না হয়ে নন লিভিং বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে হোয়াটের উত্তরও তোমার সাবজেক্ট ডেলিভার করবে। তাহলে এবার একটা মজার জিনিস দেখো, সেটা কি? হু এর উত্তর কি? সাবজেক্ট। সাবজেক্ট ইকুয়াল টু কি? নাউন বা প্রোনাউন। তাহলে বলো তো, হু এর উত্তর ইকুয়াল টু কি? নাউন বা প্রোনাউন। একই রকম ভাবে হোয়াট অথবা হুমের উত্তর কি? অবজেক্ট। আর অবজেক্ট ইকুয়াল টু কি? নাউন অথবা প্রোনাউন। তাহলে হোয়াট অথবা হুমের উত্তর কি? নাউন অথবা প্রোনাউন। তাহলে আপাতত জানবো, যদি কোনো শব্দকে নাউন অথবা প্রোনাউন হতে হয়, তাকে ডেফিনেটলি 3টে শব্দের বা 3টে WH এর উত্তর হতে হবে: হু, হোয়াট আর হুম। তো যদি কোনো শব্দ হু অথবা হোয়াট অথবা হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করে পাওয়া যায়, তাহলে সেটা নাউন প্রোনাউন হবে, নচেত নয়। তবে বলে রাখি, এর বাইরেও কিন্তু নাউন প্রোনাউন পাওয়া যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে উইচের উত্তরও আমাকে নাউন ডেলিভার করবে। শুধু তাই নয়, হুজের উত্তরও আমাকে পজেসিভ নাউন ডেলিভার করবে। আপাতত এই দুটোকে আমরা বাদ রাখলাম। এই মুহূর্ত পর্যন্ত আমরা জানব, কোনো শব্দ হু, হোয়াট অথবা হুমের উত্তর হলে তাহলেই নাউন, নচেত নয়। একই রকমভাবে আরও কিছু WH ওয়ার্ডের আউটকাম কি কি হতে পারে দেখে নেব, যেটা আমাদের মাঝে মাঝেই
বিভ্রান্ত করবে। তার মধ্যে প্রথমে কে আসবে? ওয়্যার। আর কে আসবে? হাউ। আর কে আসবে? ওয়েন। মাথায় রাখবে ওয়্যারের উত্তর, হাউয়ের উত্তর এবং ওয়েনের উত্তর এগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব। কি বলবো? অ্যাডভার্ব। তারা কিন্তু নাউন প্রোনাউন হবে না, তারা অ্যাডভার্ব হবে। ওয়্যারের উত্তর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, হাউয়ের উত্তর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, আর ওয়েনের উত্তর অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে আমরা যদি উত্তর করার চেষ্টা করি তাহলে আমাদের হাতে হাতিয়ার বা অস্ত্র কি থাকবে? যদি হু, হোয়াট বা হুমের উত্তর হয় তাহলে আমি নাউন বলবো বা প্রোনাউন বলবো, আর যদি ওয়্যার, হাউ, ওয়েনের উত্তর হয় তাহলে আমি অ্যাডভার্ব বলবো। এখানে দেখো প্রথম সেন্টেন্সে তোমার টুমরো রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সেও তোমার টুমরোই রয়েছে, থার্ড সেন্টেন্সে তোমার লাভ রয়েছে, ফোর্থ সেন্টেন্সে তোমার লাভ রয়েছে, ফোর্থ সেন্টেন্সে তোমার হোম রয়েছে, ফিফথ সেন্টেন্সেও তোমার হোম রয়েছে। আমরা অনেক সময় এরকম ভেবে নিই যে হোম শব্দটা নাউন বা হোম শব্দটা অ্যাডভার্ব, কিংবা ভাবলাম টুমরো শব্দটা অ্যাডভার্ব। এরকম বলা যায় না। কথাটা কি? কথাটা হচ্ছে পার্টস অফ স্পিচ। স্পিচ মানে কি? আমরা বলতে পারি সেন্টেন্স অথবা সেন্টেন্সেস। তাহলে পার্ট অফ স্পিচের মানে দাঁড়াচ্ছে পার্ট অফ সেন্টেন্সেস বা পার্ট অফ সেন্টেন্স। তাহলে তোমাকে পার্ট অফ স্পিচ জিজ্ঞেস করার অর্থ কি? যে এই শব্দটা সেন্টেন্সের কোন পার্ট। Unless and until a word is used in a sentence, you cannot figure out the part of speech of that particular word. মানে যতক্ষণ না পর্যন্ত কোনো শব্দ কোনো সেন্টেন্সের অংশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা নাউন না, প্রোনাউন না, অ্যাডজেক্টিভ না, ভার্ব না, অ্যাডভার্ব না, প্রিপোজিশন না, কনজাংশন না, ইন্টারজেকশন নয়। পার্ট অফ স্পিচ ইজ অল অ্যাবাউট দ্য প্লেসমেন্ট অফ দ্য ওয়ার্ড ইন এ সেন্টেন্স। সেন্টেন্সে ব্যবহৃত হবে, তারপর আমি তাকে নাউন প্রোনাউন বলবো। যেমন দেখলাম সাবজেক্ট বা অবজেক্টের ঘরে ব্যবহৃত হলে নাউন প্রোনাউন বলবো, তার আগে পরে বসে সেই নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করলে তাকে অ্যাডজেক্টিভ বলবো। বিষয়টা এরকম। যেমন দেখো প্রথম সেন্টেন্সে টুমরো শব্দটা কিসের উত্তর? রিমা উইল কাম, হু, হোয়াট, হুম, নাকি ওয়েনের উত্তর? ডেফিনেটলি ওয়েনের উত্তর, তাই এটা অ্যাডভার্ব অফ টাইম। কিন্তু পরের কোশ্চেনের উত্তর দেখো, ইউ ফিল ব্যাড নাও বাট টুমরো ইজ অ্যানাদার ডে। ঠিক আছে, তার মানে কোনটা অন্য দিন? আগামীকালটা অন্য দিন। এখানে হোয়াটের উত্তর হচ্ছে, তাহলে এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। বলা হচ্ছে লাভ ইজ লাইফ। হোয়াট ইজ লাইফ? উত্তর হচ্ছে লাভ, তাহলে লাভ হচ্ছে তোমার নাউন। কিন্তু পরের সেন্টেন্সে দেখতেই পাচ্ছ লাভ শব্দটা তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। খেয়াল করে দেখো 4 নম্বর সেন্টেন্সে লাভকে হোয়াট দিয়ে প্রশ্ন করে হোম পাওয়া যাচ্ছে। বিজন লাভস ওয়্যার নাকি বিজন লাভস হোয়াট? বিজন কোথায় ভালোবাসে না বিজন কি ভালোবাসে বা কোনটাকে ভালোবাসে? ডেফিনেটলি হোয়াটের উত্তর, তাই এখানে হোম শব্দটা হচ্ছে নাউন। কিন্তু খেয়াল করে দেখো বিজন ওয়েন্ট হোম, তাহলে এখানে ওয়েন্টকে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি নাকি ওয়্যার দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? ডেফিনেটলি ওয়্যার দিয়ে, আর ওয়্যারের উত্তরকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। কি বলা হবে? অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে তোমরা দেখতে পেলে একই শব্দ ভিন্ন ভিন্ন সেন্টেন্সে কোথাও নাউন হচ্ছে, কোথাও অ্যাডভার্ব হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে এই একই শব্দ হয়তো অ্যাডজেক্টিভের মতো কাজ করত। তো চলো আমরা চলে আসি পরের স্লাইডে। তো এখানে নাউনের ক্লাসিফিকেশন দেয়া রয়েছে। নাউনকে কটা ভাগে ভাগ করা যায়? 5টা ভাগে ভাগ করা যায়। একটা তোমার প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। কিছু কিছু বইতে এর আগে আরেকটা ভাগ করা হয়েছে, সেটা কি? ট্যাঞ্জিবল আর ইনট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল মানে যেটা দেখা যায়, ধরা যায়, এই বিষয়গুলো যার মধ্যে ফিজিক্যালিটি রয়েছে, আর যেটা ইনট্যাঞ্জিবল সেটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট ধারণাকে বোঝায়। তো সেটার সাব ক্যাটাগরি হিসেবেও তোমরা এই 5টা জিনিসই পাবে। তো আমরা ডিরেক্ট করে দিচ্ছি, 5টা নাউন আছে, 5 প্রকারের নাউন আছে: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। এইবার
আমাদেরকে বুঝতে হবে প্রপার নাউন কি। প্রপার নাউন মানে হচ্ছে পার্টিকুলার নেম। প্রপার নাউন সহজে বলতে গেলে পার্টিকুলার নেম অফ এনিথিং, সেটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে। যেমন ধরো আমার নাম অভিষেক, তাহলে এই অভিষেকটা হচ্ছে প্রপার নাউন। মনে করো তোমার নাম হচ্ছে রাজু, তাহলে রাজুটা হচ্ছে প্রপার নাউন। যে ফ্যানটা আমার মাথার উপর ঘুরছে সেটা ঊষা কোম্পানির ফ্যান, তাহলে ঊষাটা একটা প্রপার নাউন। আমি যে শহরে থাকি সেই শহরটার পার্টিকুলার নাম হচ্ছে কলকাতা, কলকাতা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন মানে হচ্ছে স্পেসিফিক কোনো নাম বা পার্টিকুলার কোনো নাম। এইবার কতগুলো প্রপার নাউনকে তুমি যদি যুক্ত করো তাহলে তুমি কমন নাউন পাবে। কিরকম? ধরো প্রপার নাউনের মধ্যে তোমার রাম আছে, শ্যাম আছে, রাজীব আছে, রিয়া আছে। তাহলে তুমি রাম, শ্যাম, রাজীব এই তিনটেকে যোগ করো, তুমি কি পাবে? বয় অথবা বয়েজ। তাহলে এই যে বয় বা বয়েজ শব্দটা পেলে এটা হচ্ছে তোমার কমন নাউন। আচ্ছা স্যার, এখানে রাজীবের সাথেও আমি কি রিয়াকে যোগ করতে পারবো? ডেফিনেটলি করতে পারবে। এখানে যদি রাজীবের সাথে তুমি আরেকটা প্রপার নাউনকে যোগ করো যেটা রিয়া, তাহলে ডেফিনেটলি সেটা বয়েজ হবে না, সেটা গার্লসও হবে না, অন্য কিছু হবে। যেমন যেমন ধরো আমি বলতে পারি স্টুডেন্ট। আচ্ছা স্যার, এর সাথে আপনি আরেকটা প্রপার নাউন অ্যাড করুন। আপনি তো বলছিলেন কলকাতা একটা প্রপার নাউন, কিংবা মনে করুন তাজমহল, এটা আরেকটা প্রপার নাউন। তাহলে আপনি কি রামশ্যাম যদুমধুর সাথে কলকাতা বা তাজমহলকে অ্যাড করতে পারবেন? উত্তর হচ্ছে না। তাহলে শুধু কতগুলো প্রপার নাউনকে যোগ করলেই কমন নাউন পাওয়া যায়, ব্যাপারটা তা নয়। আমাকে এমন কতগুলো প্রপার নাউনকে একত্র করতে হবে যাদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ লক্ষণ অথবা ইংরাজিতে বললে কমন ফ্যাক্টর থাকবে। ওই কমন ফ্যাক্টরের বেসিসে প্রপার নাউনগুলোকে এক করা হয় বলে তাই নাউনটার নাম হয়েছে কমন নাউন। কমন ফ্যাক্টর, সেখান থেকে তুমি নাউনগুলোকে যোগ করছো কমন ফ্যাক্টর অনুযায়ী, তাই ওটা কমন নাউন। যেমন দেখো, রাম, শ্যাম, রাজীব, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? তাদের জেন্ডার। রিয়ার জেন্ডার আলাদা হয়ে গেল, তাহলে কমন ফ্যাক্টর হিসেবে তোমাকে অন্য কিছু দেখতে হবে। অন্য কি হতে পারে? ধরে নাও তাদের প্রফেশন, প্রফেশনের দিক থেকে তারা টিচার অথবা স্টুডেন্ট, তাই জন্য তুমি লিখলে স্টুডেন্ট বা স্টুডেন্টস। এইবার দেখো, তুমি রাম, শ্যাম, রাজীবের সাথে কলকাতার কোনো কমন ফ্যাক্টর পাবে না, তাই যে ধরনের প্রপার নাউনগুলোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকছে না তাদেরকে তুমি যোগ করে কোনো কমন নাউনও পাবে না। তাহলে এটা গেল হচ্ছে কমন নাউনের কনসেপ্ট। এবার কি আসবে? এবার আসবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আপাতত আমরা জেনে রাখবো কমন নাউনের গ্রুপের নাম, অর্থাৎ দ্য নেম অফ দ্য গ্রুপ অফ কমন নাউন। যেমন ধরো স্টুডেন্টের গ্রুপ, স্টুডেন্টের গ্রুপকে কি বলা হয়? ক্লাস। এটা কি? এটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কিংবা ধরো বয়, অনেকগুলো বয়, তার যে গ্রুপ, এই গ্রুপের নাম গ্রুপই আছে। আচ্ছা, এটা যদি মেয়েদের গ্রুপ হতো তাকে কি বলা হতো? বেভি। তো এই যে বেভি শব্দটা, এটা কালেকটিভ নাউন। তাহলে আমাকে লিখলে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে গ্রুপ অফ বয়েজ, কিংবা আমাকে লিখতে হবে বেভি অফ গার্লস, অথবা আমাকে লিখতে হবে ক্লাস অফ স্টুডেন্টস। এখানে একটা মজার জিনিস খেয়াল করবে, এই অফ স্টুডেন্টস এক্ষেত্রে আমি না লিখলেও পারবো। কেন? কারণ ক্লাস যে স্টুডেন্টের কালেকটিভ নাউন, এটা আন্ডারস্টুড, মানে ক্লাস বললে সেটা ডেফিনেটলি স্টুডেন্টেরই ক্লাসকে বোঝাবে। কিন্তু আমি যদি শুধু গ্রুপ লিখি, সেটা বয়েজের গ্রুপ না অন্য কিছুর গ্রুপ বোঝানো যাবে না। একই রকমভাবে আমি যদি শুধু বেভি লিখি, অফ গার্লস না লিখি, তাহলেও হবে না। কেন? কারণ হচ্ছে বেভি শব্দটা
গার্ল বা মেয়েদের গ্রুপকে যেমন বলা হয়, একই রকমভাবে অফিসার্সের গ্রুপকেও কিন্তু বেভি বলা হয়। তাহলে বেভি অফ অফিসার্সও হতে পারে, বেভি অফ গার্লসও হতে পারে। সুতরাং তার সাথে সাথে তোমাকে কমন নাউনটা দিয়ে দিতে হবে। কিন্তু ক্লাস যদি আমরা লিখি সেটা মূলত স্টুডেন্টকেই রেফার করবে। তো চাইলে তুমি ক্লাস অফ স্টুডেন্টসও লিখতে পারো, অথবা শুধু ক্লাস লিখলেও তোমার কাজ সম্পূর্ণ হবে। এক্ষেত্রে একটা জিনিস আমি বললাম যে কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের গ্রুপ, সবসময় না হতে পারে। তোমার প্রপার নাউনের গ্রুপও কখনো কখনো কালেকটিভ নাউন হতে পারে, যেমন ইউনাইটেড নেশনস। তো এটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবেই কাউন্ট করব। এরপর কি রয়েছে? এরপর রয়েছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন তুমি যদি গ্রামার বইতে সংজ্ঞা দেখো, তুমি কি পাবে? তুমি পাবে হচ্ছে নেম অফ ম্যাটার অর সাবস্ট্যান্স। মেটেরিয়াল নাউন কাকে বলবে? নেম অফ ম্যাটার অথবা সাবস্ট্যান্স। কিন্তু তোমাকে মেইনলি বুঝতে হবে মেটেরিয়াল নাউন হচ্ছে র মেটেরিয়াল, অর্থাৎ when something is used to produce something else, যখন কোনো কিছু দিয়ে অন্য কোনো কিছু তৈরি করা হবে তাকে বলা হবে মেটেরিয়াল নাউন। যেমন মনে করো অনেকগুলো ইট, মেটেরিয়াল নাউন নয়। ইট দিয়ে যখন আমি বাড়ি তৈরি করছি তখন ইটটা হচ্ছে মেটেরিয়াল নাউন। তো মেটেরিয়াল নাউন বলতে আমরা মাথায় রাখবো র মেটেরিয়ালস। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখবে, জেনারেলি যে কোনো লিকুইডকে আমরা মেটেরিয়ালের আওতাতেই ফেলি, অর্থাৎ ওয়াটার থাকুক বা অন্য কোনো কিছু থাকুক, তো তরল পদার্থকে মেটেরিয়ালের মধ্যেই জেনারেলি ফেলা হয়। আরেকটা নাউন কি রয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বইতে ছোটবেলা থেকে আমরা কি পড়ে এসেছি? যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন পৃথিবীতে এক্সিস্টই করে না। এটা হচ্ছে কোনো বিষয়ে আমাদের যে ধারণা, আমাদের যে কনসেপ্ট, সেইটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাকে আমি প্রচুর ভালোবাসি, পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু নেই, একটা ফিলিংস যেটা আমাদের মনের মধ্যে অনুভব করছি, আসলে কোনো কিছু নেই। তো এইটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ পৃথিবীতে যার এক্সিস্টেন্স নেই, কিন্তু সেটা একটা কনসেপ্ট আমরা বানিয়ে ফেলেছি নিজেদের মন গড়া, তো সেইটাকে বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এইবার এইটা গেল হচ্ছে নাউনের টাইপের ক্লাসিফিকেশন। নাউনের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার অনুযায়ী নাউনকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি? একটা হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, আরেকটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে কি বোঝায়? যেটাকে গোনা যায়। আনকাউন্টেবল মানে কি? যেটাকে গোনা যায় না। কিন্তু ভাবো ভালো করে, পরীক্ষার সময় তোমাকে কি গুনতে হবে? পরীক্ষায় তোমায় 1 চামচ চিনি দিয়ে বলবে নে ভাই গোন, এরকম তো নয়। আমাদের পরীক্ষায় দরকার হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা মাথায় রাখবো কাউন্টেবল নাউন আমি তাকে বলবো যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম থাকবে। সিঙ্গুলার নাও থাকতে পারে, বাট প্লুরাল থাকবেই। আর আনকাউন্টেবল নাউন আমি তাকে বলবো যার সিঙ্গুলার বা প্লুরাল হবে না। কি বললাম? কাউন্টেবল নাউন আমরা তাকে বলবো যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হবে। আনকাউন্টেবল নাউন আমরা তাকে বলবো যার সিঙ্গুলার বা প্লুরাল হবে না। এই কাউন্টেবল বা আনকাউন্টেবলকে আরও একভাবে নির্দেশ করা যায়। মাথায় রাখবে এই যে 5টা নাউনের টাইপ আমরা পড়লাম, এর সাথেও কাউন্টেবল আনকাউন্টেবলের রিলেশন আছে। যদি কোনো নাউন প্রপার নাউন হয়, কিংবা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, কিংবা মেটেরিয়াল নাউন হয়, তাহলে তারা আনকাউন্টেবল নাউনের আওতায় পড়বে। মেটেরিয়াল নাউন আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল, প্রপার নাউন আনকাউন্টেবল। একমাত্র কমন আর কালেকটিভ এই দুটো কাউন্টেবলের আওতায় পড়বে। মনে রাখার চিটকোড, সবাই তো চিটকোড খোঁজো যে স্যার ট্রিক বলে দিন। খুব বাজে ট্রিক। এটাও সি দিয়ে শুরু, এটাও সি দিয়ে শুরু, কাউন্টেবলও সি দিয়ে শুরু। চাইলে মনে রাখতে পারো, বাট এইভাবে মনে না রাখাই ভালো। কোনো নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন হলে তার
তাকে আমরা কাউন্টেবল ক্যাটাগরিতে ফেলবো, এবং প্রপার অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা মেটেরিয়াল হলে তাকে আমরা আনকাউন্টেবল ক্যাটাগরিতে ফেলবো। আচ্ছা বলো তো, যদি এ ইকুয়াল টু বি হয় আর বি ইকুয়াল টু সি হয়, তাহলে আমরা বলতে পারি এ ইকুয়াল টু সি, বলতে পারি তো? তাহলে কাউন্টেবলের যদি সিঙ্গুলার প্লুরাল হয় আর কমন নাউন যদি কাউন্টেবল হয় বা কালেকটিভ যদি কাউন্টেবল হয়, তাহলে এই নাউনগুলোরও সিঙ্গুলার প্লুরাল হবে। একই রকমভাবে আনকাউন্টেবলের মধ্যে কে পড়ছে? আনকাউন্টেবলের মধ্যে পড়ছে প্রপার, মেটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে এই প্রপার অথবা মেটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু আনকাউন্টেবল, তাই প্রপার নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হবে না, মেটেরিয়াল নাউনেরও সিঙ্গুলার প্লুরাল হবে না, আর অ্যাবস্ট্রাক্ট নাউনেরও সিঙ্গুলার বা প্লুরাল হবে না। চলো একটু দেখে নিই। তোমাদের সবার প্রথম একটা ধাক্কা লাগতে পারে, স্যার প্রপার নাউন মানে তো আপনার নাম, আপনাকে তো গোনা যায়, আপনি তো একটা, তাহলে এটা আনকাউন্টেবল কি করে হচ্ছে? আমি এই লেখাগুলোকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাতে বোঝানোর ক্ষেত্রে আমি কিছুটা জায়গা বড় করতে পারি। ভেবে দেখো, মনে করো আমার নাম হচ্ছে রাম, তো আমি রামের প্লুরাল করতে পারবো, বলতে পারবো রামস। যদি কাউন্টেবল হয় তাহলে তো সিঙ্গুলার প্লুরাল হবে। মনে করো একটা শহরের নাম কলকাতা, আমরা বলবো চল ভাই কলকাতাস থেকে ঘুরে আসি। তার মানে হচ্ছেটা কি, প্রপার নাউনের কোনো সময় সিঙ্গুলার প্লুরাল হচ্ছে না, আর যার সিঙ্গুলার প্লুরাল হয় না তাকে আমরা আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে ফেলবো। কিন্তু এই যে আমি বললাম রাম থেকে রামস হয় না, এটাও যে সম্পূর্ণ তো ঠিক তা কিন্তু নয়। মনে করো এরকম কয়েকটা রাম রয়েছে, একটা জায়গা আছে যেখানে দুজন বা তিনজন একই নামের লোক আছে, রাম প্লাস রাম প্লাস রাম, তাহলে ডেফিনেটলি আমি রামস লিখতে পারি। এই যে স্যার আপনি বললেন প্রপার নাউনের সাথে এস বা ইএস হয় না, ভেবে দেখো এই রামটা প্রপার নাউন, এই রামটাও প্রপার নাউন, এই রামটাও প্রপার নাউন, তাহলে আমি কি করছি, কতগুলো প্রপার নাউনকে যোগ করছি, কমন নাউন পাবো না। এদের মধ্যে কোনো না কোনো কমন ফ্যাক্টর থাকতে হবে। যখন আমি বয় লিখেছিলাম তখন কমন ফ্যাক্টর কি ছিল? তখন কমন ফ্যাক্টর ছিল তাদের জেন্ডার। যখন আমি লিখেছিলাম হচ্ছে স্টুডেন্ট অথবা টিচার, তখন তাদের কমন ফ্যাক্টর কি ছিল? তাদের প্রফেশন। এক্ষেত্রে রাম 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 এই তিনটে রামের মধ্যে কমন ফ্যাক্টর কি? তিনটে রামের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে তাদের নেম। মাথায় রাখবে, কমন ফ্যাক্টর ক্যান বি এনিথিং। এটা নেম হতে পারে, তোমাদের জেন্ডার হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু কিছু না কিছু কমন ফ্যাক্টর থাকবে। তো যে মুহূর্তে রাম শব্দটা তোমার কমন নাউনে কনভার্ট হয়ে গেল, তখন তো তার আর সিঙ্গুলার প্লুরাল করতে আপত্তি নেই বাবা। সুতরাং মাথায় রাখবে, প্রপার নাউন আনকাউন্টেবলের মধ্যেই ফেলবো। মানে তোমরা তো আর পরীক্ষার খাতায় গুনতে যাবে না উবু 10 20 1 2 3 করে। তোমার কাজ হচ্ছে কি, কোনো নাউন প্রপার নাউন মানে আনকাউন্টেবল, আনকাউন্টেবল মানে এসিএস হবে না, তার সাথে আমি ভার্বের কোন ফর্ম লিখব, ইজ লিখব, আর লিখব না, এইটা হচ্ছে বিষয়। একই রকমভাবে দেখবে যে কোনো মেটেরিয়াল নাউন, সেটার আমরা সিঙ্গুলার প্লুরাল করি না। যেমন আমরা মেটেরিয়াল নাউন হিসেবে ওয়াটার বললাম, তাহলে আমি ওয়াটার থেকে ওয়াটার্স করব না। ওয়াটার্স বলে একটা ডিফারেন্ট শব্দ আছে যদিও, সেটার মানে হচ্ছে ওয়াটার বডি, কিন্তু সেটা তো অন্য একটা শব্দ। একটা জল, দুটো জল, এরকম কি আমরা বলবো? তা নয়। একই কথা অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্যও প্রযোজ্য। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রেও আমরা সিঙ্গুলার প্লুরাল করব না। যেমন ধরো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে তোমার ফার্নিচার, তাহলে ফার্নিচার থেকে ফার্নিচার্স করব না। একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে তোমার মনে করো সিনারি, তাহলে সিনারি থেকে সিনারিজ করব না। কেন ওগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আমি সব ধাপে ধাপে বোঝাবো। তো চলো দেখি পরের স্লাইডে কি আছে। এখানে আরও বেশ কিছু কথা বলার আছে, যেটা আমি ক্লাস চলতে চলতে বলার চেষ্টা করব। তো যে কথাগুলো আমরা বলেছি সেটাই লেখা আছে। যেমন দেখো, প্রপার নাউন হচ্ছে সোহম আর জয়, এই দুজনের কমন ফ্যাক্টর নিয়ে আমি কি পেলাম, স্টুডেন্ট অথবা ডক্টর।
তাহলে এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে প্রপার নাউন। একই রকমভাবে মনে করো কলকাতা, আরেকটা হচ্ছে দুর্গাপুর, তাহলে দুটো প্রপার নাউন, তাদের মধ্যে কি পেলাম? সিটি, সিটি হয়ে গেল কমন নাউন। ওয়েস্ট বেঙ্গল আর দিল্লি বা গুজরাট, সেখান থেকে পেলাম স্টেট, স্টেট হচ্ছে কমন নাউন। তো এইটা হচ্ছে বিষয় যে আমরা কতগুলো প্রপার নাউন থেকে কমন নাউনে পৌঁছতে গেলে আমার কিছু না কিছু কমন ফ্যাক্টর দরকার। পরের স্লাইডেও এই ব্যাপারটাই লেখা রয়েছে। এখানে যেমন আমরা বলবো যে নাউন এটা কাকে রেফার করে, নেম মানে কিসের কিসের নাম, মূলত তিনটে জিনিসের নাম, পার্সন, প্লেস, থিং। যেমন রোনাল্ডোজ হবে না রোনাল্ডো, কলকাতাস হবে না কলকাতা, ক্রিয়েটাস হবে না ক্রিয়েটা, এটা গাড়ির নাম। তো এইটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। তো এখানে আরেকটা ছোট্ট জিনিস আমি বলবো, এই যে মানে রোনাল্ডোস কখনো হবে না এমনটা কিন্তু নয়। মনে করো একটা পাড়া যেখানে 3-4টে বাচ্চা আছে যারা নিজেদেরকে রোনাল্ডো মনে করে, তো সেক্ষেত্রে তাদের গ্রুপকেও আমরা রোনাল্ডোস বলতে পারি, বা তাদেরকে একসাথে করে কমন নাউন হিসেবে আমি রোনাল্ডোস ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে আগের স্লাইডে আমি একটা কথা বলেছিলাম যে এই যে নাউনগুলো, এই যে নাউনগুলো আমরা দেখলাম, এর মধ্যে প্রপার নাউন হচ্ছে আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল, মেটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এদের পরীক্ষায় অ্যাপ্লিকেশন কিভাবে হবে, কি করব, এগুলোকে আনকাউন্টেবল জেনে আমার লাভ কি হবে? এক তো জানলাম এরা সিঙ্গুলার প্লুরাল হবে না এদের, তাহলে সিঙ্গুলার প্লুরাল কাদের হবে? মূলত কমন নাউনের হয়, কোনো কোনো ক্ষেত্রে কালেকটিভ নাউনের হয়। আর 2 নম্বর হচ্ছে এই নাউনগুলোর সাথে আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। এবার যখনই আমি সিঙ্গুলার ভার্ব বলছি তখন একটা কনফিউশন চলে আসবে। একটা চ্যাপ্টার তোমরা পরবর্তীকালে পাবে যেটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওখানে বলা আছে ইফ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ সিঙ্গুলার দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার, অ্যান্ড if the subject of the sentence is plural the verb will be plural too. সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব বসে, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব বসে। এবার বইগুলোতে প্রপার নাউনকেও বলা হচ্ছে সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউনকেও বলা হচ্ছে সিঙ্গুলার, মেটেরিয়াল নাউনকেও বলা হচ্ছে সিঙ্গুলার। হয়তো পড়ানোর ক্ষেত্রে আমিও এই টার্মটাই ইউজ করব, কিন্তু এই টার্মটা শুধুমাত্র সুবিধার জন্যে বলা। প্রপার নাউন সিঙ্গুলার নয়, কেন? কারণ ভেবে দেখো সিঙ্গুলার কার আওতায় পড়ে? সিঙ্গুলার বলার অর্থ কি? সিঙ্গুলার কার আওতায় পড়ে? কাউন্টেবল নাউনের নাকি আনকাউন্টেবল নাউনের? কাউন্টেবল নাউনের দুটো ক্যাটাগরি, সিঙ্গুলার আর প্লুরাল। কিন্তু আমি কি বললাম? প্রপার নাউন হচ্ছে আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্টও তাই, মেটেরিয়ালও তাই। তাহলে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার কি করে হয়? আনকাউন্টেবল তোমাদের নিয়ম অনুসারেই ভাবো। সিঙ্গুলার মানে কি? ওয়ান, সিঙ্গেল, ওয়ান। আনকাউন্টেবল মানে কি? যেটাকে গোনা যায় না তোমাদের নিয়ম অনুসারে। তাহলে ভেবে দেখো, যেটাকে গোনাই যায় না তার 1 কি, তার 2 কি, তার 3 কি, তার 4 কি? তুমি তো গুনতেই পারছো না, তুমি 1 বলবে কি করে? তাহলে এর পেছনে আসল লজিকটা কি আছে চলো একবার বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, আমি একদিকে রাখছি কাউন্টেবল নাউন, তার দুটো ভাগ করছি, সিঙ্গুলার, প্লুরাল। আরেক দিকে রাখছি আনকাউন্টেবল নাউন, এর আর কোনো ভাগ হচ্ছে না, না তো সিঙ্গুলার না তো প্লুরাল। কাউন্টেবলের উদাহরণ সিঙ্গুলারে আমি লিখছি বয়, যেটা কমন নাউন, প্লুরালে লিখছি বয়েজ। আনকাউন্টেবল নাউনের উদাহরণে আমি লিখছি ওয়াটার। কি বলতে চাইছেন? দেখো, সিঙ্গুলার নাউন হচ্ছে এস বিবর্জিত। যেটাকে আমি সিঙ্গুলার নাউন বলছি তাতে এস যুক্ত থাকে নাকি এস মাইনাস? এস বিবর্জিত। একই রকম ভাবে যেটা প্লুরাল নাউন সেটা হচ্ছে এস যুক্ত, তাহলে এটাই আমি লিখলাম প্লাস এস। যেটা আনকাউন্টেবল নাউন সেটাও এস বিবর্জিত, তাহলে দেখো
আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার নাউনের একটা মিল আছে। শুধু তাই নয়, আরও একটা মিল আছে। দেখো, সিঙ্গুলার নাউনের সাথে আমরা কি কি ভার্ব ব্যবহার করি। যেমন ধরো আমি বয় লিখি অথবা ওয়াটার লিখি, এটা আনকাউন্টেবল, এটা সিঙ্গুলার কাউন্টেবল, দুটো আলাদা। কিন্তু এদের সাথে আমরা সেম ভার্ব ফর্ম ইউজ করব। ইজ ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা গো আর গোজের মধ্যে গোজ ব্যবহার করব। তাহলে সিঙ্গুলারের সাথে আমরা যে যে ভার্ব ফর্ম ব্যবহার করছি, আনকাউন্টেবলের সাথেও কিন্তু আমরা সেই ভার্ব ফর্মই ব্যবহার করছি। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় মিল। কিসের কিসের? তোমার সিঙ্গুলারের সাথে আনকাউন্টেবলের। তাহলে সিঙ্গুলার নাউনের সাথে বা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল নাউনের দুখানা মিল আছে। প্রথমত, সিঙ্গুলার নাউন জেনারেলি এস বিবর্জিত। একই নিয়ম আনকাউন্টেবল নাউনের সাথেও প্রযোজ্য, যে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা এস যোগ করি না। এটা গেল এক। 2 নম্বর, যেটা আমাদের কাজে লাগবেও যদিও, সিঙ্গুলার নাউনের সাথে যে যে ভার্ব ফর্ম আমরা ব্যবহার করি, ওই একই ভার্ব ফর্ম আমরা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করি। তাহলে এই দুটো মিলের নিরিখে আনকাউন্টেবল নাউনকেও সিঙ্গুলার নাউন বলা হচ্ছে। কিন্তু ভালো করে ভেবে দেখো, আনকাউন্টেবল নাউনের সাথে যেমন সিঙ্গুলার নাউনের মিল আছে, তেমন প্লুরাল নাউনের সাথেও কিন্তু আনকাউন্টেবল নাউনের মিল আছে। কিরকম? যেমন আমি একটা শব্দ বলছি, একটা অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার যাই বলো না কেন, সাম। সাম শব্দটা ওয়াটারের আগেও বসতে পারে, বয়েজের আগেও বসতে পারে, বয়ের আগে কিন্তু বসবে না। অর্থাৎ আমরা সাম বয় বলবো না, কি বলবো? সাম বয়েজ অথবা সাম ওয়াটার। তাহলে দেখো, প্লুরালের সাথেও আনকাউন্টেবলের একটা মিল পেলে। শুধু তাই নয়, এরকম আরও শব্দ আছে, যেমন অল। অল শব্দটাও তুমি প্লুরালের আগে বসাতে পারবে এবং আনকাউন্টেবলের আগে বসাতে পারবে। সিঙ্গুলারের আগে অল আমরা ব্যবহার করব না। আচ্ছা, এখানে একটা কথা একটু অ্যাডভান্স লেভেলে বলে দিই, সাম বয়ও হতে পারে। কিন্তু এই সাম বয় শব্দটা, এখানে সাম কিন্তু তোমার কোয়ান্টিটি বা পরিমাণ বা নাম্বার এগুলো বোঝাচ্ছে না। এখানে সাম শব্দটা ইনডেফিনিট আইডেন্টিটির জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আমরা যে সেন্সে সামওয়ান অথবা সাম বডি বলি, সেক্ষেত্রেও সাম বয় বলতে পারি। সাম বয় মানে কিছু বালক নয়, অচেনা কোনো এক বালক। এই অর্থে সিঙ্গুলারের আগেও সাম ব্যবহৃত হতে পারে। কিন্তু সাম শব্দটা যখন কোনো অ্যামাউন্ট অথবা নাম্বারকে ডিনোট করবে, সেই নিরিখে সে কেবলমাত্র তোমার আনকাউন্টেবল এবং প্লুরালের আগে বসবে, কখনো সিঙ্গুলারের আগে বসবে না। তাহলে দেখো, সিঙ্গুলারের সাথে আনকাউন্টেবলের যেমন মিল পেলে, প্লুরালের সাথেও তো আনকাউন্টেবলের মিল পেলে। তাহলে বলো, আনকাউন্টেবল নাউনকে প্লুরাল। আরেকটা জিনিস আমরা ভাবতে পারি, আমরা সিঙ্গুলারের সাথে আনকাউন্টেবলের মিল যেমন পেয়েছি, কিছু অমিলও তো পাবো। কীরকম? যেমন ধরো, সব থেকে বড় অমিলের কথা আমরা যদি বলি, সিঙ্গুলারের প্লুরাল করা যায়, আনকাউন্টেবলের প্লুরাল করা যায় না। তুমি বয় থেকে বয়েস করতে পারো, কিন্তু তুমি ওয়াটার থেকে ওয়াটার্স করতে পারো না। সিঙ্গুলারের প্লুরাল হয়, আনকাউন্টেবলের প্লুরাল হয় না। একটা পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? 2 নম্বর পার্থক্য হচ্ছে, সিঙ্গুলার নাউন কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, আর আনকাউন্টেবল নাউন কাউন্টেবলের ঠিক বিপরীত। এটা 2 নম্বর পার্থক্য। 3 নম্বর আরও পার্থক্য আছে। তুমি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান ব্যবহার করতে পারবে, তুমি আনকাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান ব্যবহার করতে পারবে না। তাহলে সব দিক থেকে আমরা যদি বিচার করি, আমরা এইটুকুনি নিশ্চিত যে সিঙ্গুলার আর আনকাউন্টেবল নাউন সেম নয়। হ্যাঁ, তাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারে মিল আছে, এইটুকুনি।
এবং এই মিলের ওপর নির্ভর করে সবাই আনকাউন্টেবল নাউনকে সিঙ্গুলারই বলে। তাহলে কেউ যদি বলে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তার মানে তুমি বুঝবে সিঙ্গুলার নাউনের সাথে আমরা যে যে ভার্ব ফর্ম ব্যবহার করি, আমরা আনকাউন্টেবল নাউনের সাথেও সেই ভার্ব ফর্মই ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। অনেকবার একই কথা বললাম, তাও যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক আমাদের পরের স্লাইডে কি রয়েছে। বলছে নাউন ইউজড অ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ যে সমস্ত নাউন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে একটা জিনিস বুঝবো, সিঙ্গুলারের মতো ব্যবহৃত হয়, সিঙ্গুলার নয়। কাউকে যদি বলা হয় যে ও তোমার বাবার মতো, এখান থেকে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ও লোক আর যেই হোক বাবা নয়। বাবার মতো মানে কি? বাবা নয়। একই কথা এক্ষেত্রেও প্রযোজ্য। এগুলো সিঙ্গুলারের মতো ব্যবহৃত হয়, মানে হচ্ছে এরা সিঙ্গুলার নয়। এখানে যে কটা নাউন রয়েছে প্রত্যেকটা নাউন আনকাউন্টেবল ক্যাটাগরির মধ্যে পড়বে। কিসের মধ্যে পড়বে? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন এই শব্দগুলোকে প্রমাণ আমি তখনই করতে পারবো যদি আমি তোমাদের বোঝাতে পারি এই নাউনগুলো আইদার প্রপার নাউন, অথবা মেটেরিয়াল নাউন, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমাদের বলেছি এই তিনটে নাউন আনকাউন্টেবলের মধ্যে পড়ে। তো আমি যদি তোমাদেরকে প্রমাণ করে দিতে পারি যে এই নাউনগুলো তোমার প্রপার অথবা মেটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে তোমরা মেনে নেবে এটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল মানে সিঙ্গুলার প্লুরাল হবে না, ইজ হবে, আর হবে না, ওয়াজ হবে, ওয়্যার হবে না, হ্যাজ হবে, হ্যাভ হবে না। এইটা হচ্ছে মূল বিষয়। তো সবার প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে ব্রেড। ব্রেড হচ্ছে র মেটেরিয়ালটার নাম। ব্রেড কি? র মেটেরিয়াল। ওই ধরো আটা ময়দা মেখে যে উপকরণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্রেড। এবার প্রোডাক্টটার নাম আমরা ব্রেড বলে 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 জিনিসটার নাম ব্রেড করে দিয়েছি, কিন্তু অরিজিনালি ব্রেড বলতে ওই প্রোডাক্ট নয়, বরং প্রোডাক্টের মেটেরিয়ালটাকে বলা হয়, তাই এটা মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে কি? ব্রেড থেকে ব্রেডস হবে না, এ ব্রেড হবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ছে। এই একই জিনিস সোপের সাথেও প্রযোজ্য। আমরা সবাই গিয়ে বলি দাদা এটা সাবান দিন। সোপ কিন্তু ওই প্রোডাক্টের নাম নয়, বরং ওই প্রোডাক্টটা যে মেটেরিয়াল বা যে কম্পোনেন্ট দিয়ে তৈরি তার নাম। ঠিক আছে? 2 নম্বর শব্দ কি? ব্রিক। ব্রিক শব্দটা তোমার, তুমি যদি ব্রিক কাউকে ছুঁড়ে মারো তখন সেটা মেটেরিয়াল নাউন নয়, কিন্তু তুমি ব্রিক দিয়ে একটা বাড়ি তৈরি করেছো, তাহলে ওই বাড়ি নির্মাণের বেসিক কম্পোনেন্ট বা র মেটেরিয়াল হিসেবে কাজ করবে ব্রিক শব্দটা, তাহলে মেটেরিয়াল নাউন। একই কথা স্যান্ডের জন্যও প্রযোজ্য, কারণ তোমার ইটের সাথে বালি সিমেন্টও মেশাতে হবে, মেটেরিয়াল নাউন। খুব মজার একটা শব্দ হচ্ছে হেয়ার। এই যে আমাদের চুল, এটা কি ধরনের নাউন? হেয়ার হচ্ছে মেটেরিয়াল নাউন। কি বলছেন স্যার, হেয়ার মেটেরিয়াল নাউন কি করে হয়? মেটেরিয়াল নাউন মানে কি? যে জিনিস দিয়ে অন্য কোনো জিনিস তৈরি। আমাদের যে মানব দেহ বা যে কোনো পশুর দেহ কি দিয়ে তৈরি? ধরো আমাকে যদি কাটা যায় কি পাওয়া যাবে? কিছুটা মাংস, কিছুটা হাড়, কিছুটা অস্থি মজ্জা, কিছুটা চুল। তাহলে এই যে আমার আমিটা তৈরি, তারই তো একটা র মেটেরিয়াল হিসেবে কাজ করছে হেয়ার শব্দটা, তাহলে এটা মেটেরিয়াল নাউনই হবে। একই রকমভাবে আমরা ওয়ার্ক শব্দটাকে পাবো, যদিও ওয়ার্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা পৃথিবীতে এক্সিস্টই করে না, তার একটা কনসেপচুয়াল নাম। যেমন আমি পড়াচ্ছি, এইটা ওয়ার্ক। তুমি পড়ছো, এটা ওয়ার্ক। তুমি ঘুমোচ্ছ, এটা ওয়ার্ক। এক্স্যাক্টলি ওয়ার্ক বলে কোনো ফিগার নেই। আমরা যেটা করছি বা করছি না সবটাই ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কটা হচ্ছে একটা কনসেপচুয়াল নেম। মানি, দেখবে পকেটে যে কাগজের টুকরোটা থাকে ওটা নোট, ওটা কমন নাউন, তাই কাউন্টেবল। ওর ওপর যে 5, 10, 20, 100, 200 যাই লেখা থাকুক না কেন ওটা হচ্ছে রুপি, ওটাও কাউন্টেবল নাউন। কিন্তু মানি বলতে কি বোঝায়? মানি বলতে বোঝায় ভ্যালু অফ কারেন্সি। কি বোঝায়? ভ্যালু অফ কারেন্সি। অর্থাৎ তুমি ওই রুপি দিয়ে যতটা গুডস অ্যান্ড সার্ভিস পারচেস করতে পারবে সেটা হচ্ছে মানি।
ফর অ্যান এক্সাম্পল, তুমি থাকো হচ্ছে কোনো একটা গ্রামে, সেখানে 10 টাকায় 6টা ফুচকা পাওয়া যায়। তুমি চলে এসো শহর কলকাতায়, 10 টাকায় 4টে ফুচকা পাবে। তুমি ঢুকে যাও হলদিরামে, তোমাকে বার করে দেবে। দেখো টাকাটা তো একই থাকছে, কিন্তু তার মূল্য এইটা আপ ডাউন করছে। এই যে মূল্য বা মনিটারি ভ্যালু, তাকে বলা হয় মানি শব্দটা। যেহেতু এই মানি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা ধারণা, তাই জন্য এটা আনকাউন্টেবলের মধ্যে পড়বে। স্যার মানি ধারণা কি করে? আমি আপনার পেইড কোর্স নিলে আমাকে গুনে গুনে মানি দিতে হবে। ভেবে দেখো, তোমার কাছে 100 টাকা আছে, হারিয়ে গেলে তুমি দুঃখ পাবে, কারণ তুমি স্টুডেন্ট, বেকার, হয়তো কাজ টাজ এখনো তেমন কিছু করো না। 100 টাকা হারিয়ে গেলে আমিও দুঃখ পাবো, কিন্তু আমি হয়তো 2-5 টাকা ইনকাম করি বলে অতটাও পাবো না যতটা তোমার হবে, মেসে থাকো, বাড়ির বাইরে থাকো। ভেবে দেখো তো, মুকেশ আম্বানির 100 টাকা হারিয়ে গেছে, ও ভাবার সময়ই পাবে না। এইটা হচ্ছে ভ্যালু, রুপির যে ভ্যালু, সেইটা হচ্ছে মানি। এই মানিটা আনকাউন্টেবলের মধ্যে পড়বে, মানে এর সিঙ্গুলার প্লুরাল হবে না, মানি থেকে মানিজ হবে না। মানিজ বলে একটা শব্দ কোর্টে চালু আছে, দেখবে গুগল টুগলে সার্চ করলে লিগ্যাল টার্ম লেখা থাকে, কিন্তু কম্পিটিটিভে সেটা আমাদের কাজে লাগবে না। স্টেশনারি, তুমি একটা দোকানে যাচ্ছ ধূপকাঠি, সেটা স্টেশনারি। তুমি একটা সাবান কিনছো, সেটা স্টেশনারি। অন্যান্য যা প্রোডাক্ট কিনছো সবই স্টেশনারি। তাহলে এক্স্যাক্টলি স্টেশনারি বলে কিছু নেই, এটা একটা আইডিয়া বা কনসেপ্ট, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন। শ্যাম্পুটা সাবানের মতোই, মেটেরিয়াল নাউন। এরপর কি রয়েছে? এরপর রয়েছে ফুড। ফুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যার কেন? ফুড অ্যাবস্ট্রাক্ট নাউন হতে যাবে কেন? এটা তো কোনো ধারণা নয়। দেখো, মাটন বিরিয়ানি আছে, মাটন কাবাব আছে, চিকেন ফ্রাইড রাইস আছে, চিকেন হট গার্লিক আছে, ফিশ মাঞ্চুরিয়ান আছে। এক্স্যাক্টলি ফুড বলে কিছু আছে? তুমি খাচ্ছ বিরিয়ানি, বলছো ফুড। তুমি খাচ্ছ মাটন, বলছো ফুড। তুমি খাচ্ছ চাউমিন, বলছো ফুড। তাহলে এক্স্যাক্টলি ফুড বলে পার্টিকুলার কোনো প্রোডাক্ট তো নেই। সো দিস ইজ দ্য নেম অফ দ্য কনসেপ্ট, দ্যাট ইজ ওয়াই ইট কামস আন্ডার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল নাউন। লাগেজ, লাগেজ বা ব্যাগেজ বলতে কি বোঝায়? ব্যাগেজও থাকবে কোথাও। লাগেজ বা ব্যাগেজ বলতে বোঝাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে। কেন? কারণ হোয়াট এভার উই ক্যারি, আমরা যাই ক্যারি করি না কেন, সবই হচ্ছে লাগেজ বা ব্যাগেজ। আমি যদি পিঠে করে তোমাকেও নিয়ে নিই, তুমিই আমার লাগেজ। তাহলে এক্স্যাক্ট লাগেজ বা ব্যাগেজ বলে কিছু হয় না। অ্যাডভাইস, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আর বলার দরকার নেই। সিনারি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এসএসসিতে তো আসেই, পিএসসিতেও দেওয়ার সম্ভাবনা রয়েছে। সিনারি অ্যাবস্ট্রাক্ট নাউন কেন স্যার? স্যার ওটাকে আমরা ইউনিট হিসেবে দেখি না, তা নয়। মনে করো তুমি গেছো হচ্ছে সিকিমে, দেখছো উঁচু উঁচু পাহাড়, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেছো দীঘা বা মন্দারমণি, দেখছো সমুদ্রের উত্তাল তরঙ্গ, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেছো শহর কলকাতায়, দেখছো বড় বড় বিল্ডিং, হাই রাইজ, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তুমি চলে গেছো গ্রামের মেঠো পথ ধরে, গরু ঘাস খাচ্ছে, ছাউনি দেয়া মাটির বাড়ি, বলছো ওয়াও কি বিউটিফুল সিনারি। তাহলে অ্যাকচুয়ালি সিনারি কোনটা? তুমি দেখছো পাহাড়, বলছো সিনারি। দেখছো সমুদ্র, বলছো সিনারি। দেখছো হাই রাইজ, বলছো সিনারি। দেখছো মেঠো পথ, বলছো সিনারি। তাহলে এক্স্যাক্টলি সিনারি বলে কোনো কিছু কি এক্সিস্ট করে? উত্তর হচ্ছে না। দিস ইজ দ্য নেম অফ কনসেপ্ট। যেহেতু কনসেপ্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন মানে সিঙ্গুলার প্লুরাল হবে না, সিনারি থেকে সিনারিজ হবে না, সিনারির পর ইজ হবে। এইটুকুনি। আর কোন শব্দ আছে? পোয়েট্রি। পোয়েট্রি শব্দটা একটু মজার। কেন? কারণ পোয়েট্রি দুটো নাউন হতে পারে, কালেকটিভ নাউনও হতে পারে, আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে। কালেকটিভ নাউন কোন সেন্সে? আমরা কালেকশন অফ পোয়েমসকে পোয়েট্রি বলতে পারি, কিন্তু যত কবিতাই হোক কালেকশন তো একটাই, সেদিক থেকে এটা সিঙ্গুলার হবে। তাহলে পোয়েট্রি থেকে পোয়েট্রিজ হবে না, পোয়েট্রির পরেইজ হবে। পোয়েট্রি শব্দের আরেকটা মানে, পোয়েট্রি হচ্ছে রাইটিং স্টাইল। দু ধরনের রাইটিং স্টাইল হয়, একটা হচ্ছে প্রোজ, আরেকটা হচ্ছে পোয়েট্রি। প্রোজের মধ্যে কি পড়ছে? প্রোজের মধ্যে তোমার স্টোরি, শর্ট স্টোরি, লং স্টোরি, ড্রামা, নভেল, এগুলো পড়ছে, যেটা প্যারাগ্রাফ করে লেখা হয়। আর স্ট্যাঞ্জা করে যেটা মূলত লেখা হয়, যদিও এখন গদ্য কবিতা রয়েছে, স্ট্যাঞ্জা করে জেনারেলি যেটা লেখা হয় সেটাকে বলা হয় পোয়েট্রি। এর মধ্যে কি পড়বে? পোয়েমস পড়বে, লিরিক্স পড়বে, সনেট পড়বে,
এগুলো হচ্ছে তোমার পোয়েট্রি। তার মানে পোয়েট্রি হচ্ছে একটা আর্ট, একটা স্টাইল। আর যে কোনো আর্ট বা স্টাইলকে আমরা কিসের মধ্যে ফেলবো? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। এই কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে। অ্যালফাবেট এখানে আসবে না, কোনো কারণে চলে এসছে। অ্যালফাবেট শব্দটা আমাদের কনফিউজড করে। লেটার হচ্ছে 26টা, অ্যালফাবেট একটা, তাই অ্যালফাবেট থেকে অ্যালফাবেটস হয় না। এ থেকে জেড মিলে একটা বর্ণমালা। অ্যালফাবেট মানে বর্ণমালা, আর লেটার মানে হচ্ছে বর্ণ। 26টা বর্ণ আছে, একটা বর্ণমালা আছে। কখনোই কি অ্যালফাবেটস হবে না? হতে পারে। একাধিক ভাষা নিয়ে নাও, সেক্ষেত্রে একাধিক বর্ণমালা পাবে, সেক্ষেত্রে অ্যালফাবেটস হতে পারে। স্টোন মেটেরিয়াল নাউন, অর্থাৎ ব্রিক তার মতোই। তুমি কাউকে ছুঁড়ে মারলে তখন স্টোনস লিখতে পারো, বাট বেটার হয় পিসেস অফ স্টোন লেখা। আদারওয়াইজ যখন স্টোন দিয়ে দেয়াল তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, মেটেরিয়াল নাউন প্লুরাল হবে না। বিজনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মেশিনারি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ যে কোনো মেশিন, সেটা স্ক্রুড্রাইভার হোক, প্লায়ার্স হোক, যা কিছু হোক না কেন, তাকে একসাথে কি বলছি? মেশিনারি। ধারণার নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। জুয়েলারি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি স্যার জুয়েলারি অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে? তুমি একটা দোকানে গেলে, বললে জুয়েলারি দেখাও, লোকটা বলবে কানের দেখাবো না গলার দেখাবো, চেন দেখাবো না রিং দেখাবো, না নেকলেস দেখাবো, নাকি টিকলি দেখাবো? তাহলে এক্স্যাক্টলি জুয়েলারি বলে কোনো কিছু নেই। তাহলে এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। আর কি শব্দ আছে? ক্রকারি আর কাটলারি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কাটলারি বলতে ওই ছুরি, কাঁটা চামচ, এগুলোকে বোঝায়। ক্রকারি হচ্ছে বাসনপত্র, গ্লাস, এগুলোকে একসাথে কনসেপচুয়ালি ডাকা হয়, তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এভিডেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন এভিডেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন? এই কারণে, মনে করো তুমি একটা মার্ডার করেছো, তোমার পায়ের ছাপ পাওয়া গেছে, ওটাকে বলা হচ্ছে এভিডেন্স। তোমার একটা চুল পড়েছিল, বলা হচ্ছে ওটাকে এভিডেন্স। পাচ্ছে চুল, বলছে এভিডেন্স। পাচ্ছে পায়ের ছাপ, বলছে এভিডেন্স। তাহলে এক্স্যাক্টলি এভিডেন্স বলে কোনো কিছু নেই। কোনো কিছু নেই মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে যেটা থাকলেও নেই, না থাকলেও আছে, সেটাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ইনফরমেশন পরীক্ষায় বহুবার আসে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, একটা ধারণা। আরেকটা শব্দ এখানে নোট করা নেই, একটু লিখে নিও। ফার্নিচার। কি শব্দটা? ফার্নিচার। ফার্নিচার অ্যাবস্ট্রাক্ট নাউন। কি স্যার ফার্নিচার অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে? চেয়ার আছে, টেবিল আছে, বেড আছে, সোফা আছে, সবকটার কনসেপচুয়াল নাম হচ্ছে ফার্নিচার। ফার্নিশ মানে কি? সাজানো। তাহলে যে সমস্ত আইটেম, দ্য আইটেমস দ্যাট আর ইউজ টু ফার্নিশ অর ডেকোরেট আওয়ার হোমস অর অফিস কল্ড ফার্নিচার। যে সমস্ত জিনিস আমাদের ঘরকে সাজাতে ব্যবহৃত হয় তাকেই বলা হয় ফার্নিচার। এইভাবে ফার্নিচার শব্দটা এসেছে। যেহেতু ফার্নিচার বলে এক্স্যাক্ট কোনো কিছু নেই, তাই এটা আনকাউন্টেবল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। এইবার আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য কি কি নিয়ম তাদেরকে ফলো করতে হবে? কাদেরকে? মূলত মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে, কারণ এখানে যে উদাহরণগুলো ছিল তার মধ্যে প্রপার নাউন ছিল না, সেগুলো পরে আসবে। সবার প্রথম কি? সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড আফটার দেম। তাদের পর সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্ব কোনটা? যেগুলো সিঙ্গুলার নাউনের সাথে বসে, যেমন ইজ, যেমন হ্যাজ, যেমন ওয়াজ। আর যে কোনো ভার্ব তার যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তার সাথে ইজ বা ইএস, অর্থাৎ গো হলে হবে না, কি হবে? গোজ। এখানে একটা মজার জিনিস মাথায় রাখবে, আমাদের যেটা কনফিউজ করবে, স্যার ইজ যোগ করলে তো প্লুরাল হয়। নির্ভর করছে তুমি এসটা কার সাথে যুক্ত করছো, নাউনের সাথে না ভার্বের সাথে। তুমি যদি কোনো নাউনের সাথে এস যোগ করো, নাউন বিকামস প্লুরাল, বাট ইফ ইউ ডু দ্য সেম থিং উইথ আ ভার্ব, দ্য রেজাল্ট উইল বি অপোজিট। এক্স্যাক্টলি অপোজিট হবে। নাউনের সাথে এস যোগ করো, নাউন প্লুরাল। ভার্বের সাথে এস যোগ করো, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এইভাবে মাথায় রাখতে পারো। আচ্ছা, তো প্রথম কি? যে কোনো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব লিখব। দেখো হিসেব মতো এগুলোকে সিঙ্গুলার ভার্বও বলা উচিত না। কেন? কারণ সিঙ্গুলার নাউনের সাথে বসছে, তাই এটা সিঙ্গুলার ভার্ব। কিন্তু এই একই নাউনগুলো আনকাউন্টেবল, একই ভার্বগুলো আনকাউন্টেবল নাউনের সাথেও তো বসছে, তাহলে সেই নিরিখে তো আনকাউন্টেবল ভার্বও বলা যায়। শুধু তাই নয়, নোবডি, নোবডির সাথেও আমি কি ব্যবহার করি? ইজ ব্যবহার করি। তাহলে নোবডি তো না সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার মানে কি? ওয়ান। প্লুরাল মানে কি? ওয়ান প্লাস। নোবডি মানে কি? জিরো। তাহলে জিরোকে তুমি না সিঙ্গুলার বলতে পারছো না প্লুরাল বলতে পারছো।
তাহলে তো নোবডির সাথেও আমি ইজ ব্যবহার করছি, তাহলে সেদিক থেকে তো এটাকে জিরো ভার্ব বলা উচিত। তো এই ব্যাপারগুলো তর্ক বিতর্কের জায়গা। আমরা মূলত এখানে তো কেউ গবেষণা করতে বসিনি। আমরা মাথায় রাখবো যে মুহূর্তে আমরা সিঙ্গুলার নাউন বলছি, মাথায় রাখবে এই সিঙ্গুলার নাউনের মধ্যে আমরা আরো দু তিনটে জিনিসকে ফেলছি। কাকে কাকে? এক হচ্ছে আনকাউন্টেবল নাউনকে, দুই হচ্ছে ফ্র্যাকশনকে, আর তিন হচ্ছে জিরোকে বা নোকে। আচ্ছা, অনেকে দেখবে যে ফ্র্যাকশনের পরে কখনো ইজ হচ্ছে কখনো আর হচ্ছে, তো সেটা কেন হচ্ছে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়াবো তখন আলোচনা করব। ফ্র্যাকশনের ভ্যালু যখন ফ্র্যাকশনেই সীমাবদ্ধ থাকবে তখন সবসময় ইজ হবে। ফ্র্যাকশনের ভ্যালু যখন মোর দ্যান ওয়ান হয়ে যাবে তখন সেটা প্লুরাল ভার্ব নেবে। ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে বলে সিঙ্গুলার ভার্ব, আদারওয়াইজ ভার্ব কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না, এটা জাস্ট নাম। তাহলে প্রথম কি? প্রথম হচ্ছে এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে এদের সাথে, এদের মানে কি, এই যে আগে এই যে এত কিছু যে লিখলাম এই যে পিডিএফটার মধ্যে রয়েছে, এগুলোর সাথে আমরা কি করব? সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। ইজ করব, হ্যাজ করব, ওয়াজ করব, গোস করব। এটা এক নম্বর পয়েন্ট। উই ক্যান নট ইউজ এ অর অ্যান বিফোর দেম। করতে পারবো না, কারণ এটা তো সিঙ্গুলার নয়। সিঙ্গুলার, এই যে আমরা একবার সিঙ্গুলার বলছি আবার বলছি এর আগে এ বা অ্যান ব্যবহার করতে পারবো না, বিকজ দে আর আনকাউন্টেবল ইন নেচার। আনকাউন্টেবল বলে এদের আগে এ বা অ্যান ব্যবহৃত হবে না। শুধু সুগার বলবো, এ বা অ্যান সুগার বলবো না। ইনফরমেশন বলবো, অ্যান ইনফরমেশন বলবো না। উই ক্যান নট মেক দেয়ার প্লুরাল ফর্মস। আমরা তাদের প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবো না বা তৈরি করতে পারবো না। সুগারের আগে যেমন এও ব্যবহার করতে পারবো না, তেমন সুগার থেকে সুগারসও ব্যবহার করব না, আবার ইনফরমেশন থেকে ইনফরমেশনসও ব্যবহার করব না। তবে হ্যাঁ, আমরা যদি চাই তাহলে এগুলোকে কাউন্টেবল নাউনে কনভার্ট করতে পারি। কি লেখা আছে? আনকাউন্টেবল নাউন্স ক্যান বি মেড কাউন্টেবল অ্যাজ ওয়েল। তাহলে কি করে কাউন্টেবল করব? দুটো শব্দ ব্যবহার করতে হয়। একটা হচ্ছে এ পিস অফ অথবা পিসেস অফ। যেমন ধরো কোনো জায়গায় লেখা থাকলো মেনি ইনফরমেশন, মেনি ইনফরমেশনস। সমস্যা কি? ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার প্লুরাল হয় না, তার মানে এস হবে না, আবার তার আগে মেনিও হবে না। এবার তুমি তো মেনি শব্দটা কাটতে পারবে না, তাহলে তুমি যদি মেনি রাখতে চাও তোমাকে কি করতে হবে? মেনি লিখবে। এবার দেখো এখানে কি আছে? ইনফরমেশন। এখানে ইনফরমেশন, ইনফরমেশনস করতে পারবো না, প্লুরাল করতে পারবো না। এবার কেন করতে পারবো না? কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না। মেনি শব্দটা কার আগে বসে? প্লুরাল কাউন্টেবল নাউনের আগে। তাহলে এখানে তোমায় একটা প্লুরাল কাউন্টেবল নাউন আনতে হবে। কি লিখতে হবে? পিসেস। এবার এই দুটোকে রিলেট করে দাও। তাহলে রিলেট করার জন্য কি দরকার হয়? প্রিপোজিশন। তাহলে মেনি পিসেস অফ ইনফরমেশন। ঠিক আছে? এখানে ধরো দেয়া থাকতো অ্যান ইনফরমেশন। কি দেয়া থাকতো? অ্যান ইনফরমেশন। তো চাইলে তুমি অ্যানকে উড়িয়ে দিতে পারতে, মেনিকে বা টুকে থ্রিকে ওড়াতে পারবে না, বাট অ্যান যেহেতু ইনডেফিনিট আর্টিকেল চাইলে উড়িয়ে দিতে পারো। কিন্তু তুমি যদি অ্যান রাখতে চাও তাহলে কি রাখবে? মাঝখানে পিস অফ, ইআইইসিই, পিস অফ। অ্যান এর পর কি হয়? পিস হয়, যেহেতু একটা। এবার যেহেতু পিসের পিটা কনসোনেন্ট, তাহলে অ্যানও লিখতে পারবে না, তোমায় লিখতে হবে আ পিস অফ ইনফরমেশন। কি লিখতে হবে? আ পিস অফ ইনফরমেশন। তাহলে এইটা হচ্ছে আমার এই আনকাউন্টেবল নাউনের ইউসেজ, যে এদের সাথে সিঙ্গুলার ভার্ব হবে, এদের আগে এ বসবে না, অ্যান বসবে না, এদের সাথে এস বসবে না। এদেরকে যদি কাউন্টেবলে কনভার্ট করতে হয় তাহলে যদি এস থাকে তাহলে আমি লিখব পিসেস অফ, আর যদি অ্যান ইনফরমেশন, আ সুগার এরকম কিছু থাকে তখন আমাকে ব্যবহার করতে হবে আ পিস অফ। এবার এরকম নয় যে সব ক্ষেত্রেই পিস ব্যবহার করব, কোনো ক্ষেত্রে কিউব অফ ব্যবহার করতে পারি। সাবানের ক্ষেত্রে আমরা যেমন বার শব্দটা ব্যবহার করতে পারি বা কেক শব্দটা ব্যবহার করতে পারি। যেমন এখানে ব্রেড শব্দটা রয়েছে, ব্রেডের জন্য আমরা পিস অফ ব্রেড বা পিসেস অফ ব্রেড ব্যবহার করতে পারি, কিন্তু তার থেকেও ভালো কি
আমরা যদি স্লাইস অথবা স্লাইসেস ব্যবহার করি, আ স্লাইস অফ ব্রেড অথবা স্লাইসেস অফ ব্রেড। আরও আছে লোফ অথবা লোভস, ব্রেডের জন্য ব্যবহৃত হয়। ব্রিকের জন্য যেমন আমরা পিসি ব্যবহার করব। যেমন শ্যাম্পু, তো শ্যাম্পুর জন্য কি ব্যবহার করব? শ্যাম্পুর জন্য বটল, পাউচ, প্যাকেট অথবা শ্যাশে বলে একটা শব্দ আছে, শ্যাশে অফ শ্যাম্পু ব্যবহার করতে পারি। তো এই কাউন্টেবল নাউনগুলোকে দিয়ে আমরা এই আনকাউন্টেবল নাউনগুলোকে কাউন্টেবলে কনভার্ট করতে পারি। তো চলো এর ওপর কিছু প্র্যাকটিস সেট আছে, কিছু কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার থেকে বা মডেল সেট থেকে নেয়া, সেটা আমরা আলোচনা করব। এখানে দেখো বলা আছে অ্যাডভাইসেস ইজ নট দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাডভাইস। অর্থাৎ এই যে নাউনগুলো বললাম যে এদের সাথে কখনো এস যুক্ত হবে না, অনেক সময় দেখবে এদের সাথে এস যুক্ত হয়েছে কিন্তু সেই শব্দগুলোর সাথে এদের আর কোনো সম্পর্ক থাকবে না। যেমন ধরো আমি এখান থেকে কোনো একটা শব্দ নিলাম অ্যাডভাইসেস, তখন তার মানে চেঞ্জ হয়ে যাবে ইনফরমেশন। ঠিক আছে, তখন তার মানে কি হয়ে যাবে? তখন তার মানে হবে হচ্ছে ইনফরমেশন। যেমন একটা শব্দ ওয়ার্কস, ওয়ার্ক থেকে মনে করো ওয়ার্কস করলাম, তখন তার মানে হয়ে যাবে লিটারেচার। মানি থেকে মানিস করলাম, ওটা হয়ে যাবে লিগ্যাল টার্ম। স্যান্ড থেকে স্যান্ডস করলাম, তখন তার মানে হয়ে যাবে ডেজার্ট। তো এরকম নয় যে এদের কোনোটাকেই আমি প্লুরাল করতে পারি না, মানে প্লুরাল করতে পারি না বলা ঠিক না, এদের সাথে এস যোগ করতে পারি না। এদের সাথে এস যোগ করলে নতুন শব্দ পাবো যার সাথে এর বিন্দু মাত্র মিল নেই। যেমন ওয়াটার মানে জল, ওয়াটার্স মানে জলগুলি, এমন নয়। ওয়াটার্স মানে সি, ওশেন। এমনকি কোনো জায়গায় যদি জমা জল, ফ্লাড হয়েছে, জমা জল থাকে, তাকেও আমরা ওয়াটার সি বলবো। তো দেখো এখানে যে এক্সাম্পলগুলো আছে ফটাফট করে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ইন্টারেস্টিং ওয়ার্ক। ওয়ার্ক কি? আনকাউন্টেবল নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যান বসবে না। তাহলে উত্তর কি হবে? হি হ্যাজ বিন লুকিং ফর ইন্টারেস্টিং ওয়ার্ক। অথবা তুমি যদি অ্যান রাখতে চাও তাহলে কি লিখবে? তাহলে তোমাকে লিখতে হবে অ্যান ইন্টারেস্টিং পিস অফ ওয়ার্ক। দুটোই ঠিক। 2 নম্বর কোশ্চেন, আই হ্যাভ বট সাম নিউ ফার্নিচার। কি হবে? ফার্নিচার হবে, ফার্নিচার্স হবে না। যদি ফার্নিচার্স করতে চাও, প্লুরাল করতে চাও, তাহলে এখানে আইটেমস অফ ফার্নিচার, পিসেস অফ ফার্নিচার কিছু না কিছু লিখতে হবে। একই রকম ভাবে আ বুক ইজ প্রিন্টেড অন পেপার্স। উত্তর কি হবে? পেপার হবে। কেন? কারণ এটা মেটেরিয়াল নাউন, এটা বলা হয়নি। পেপার শব্দটা এসেছে চৈনিক ভাষার প্যাপিরাস থেকে। প্যাপিরাস মানে কি? গাছের ছাল। তাহলে গাছের ছাল মানে বুঝতেই পারছো মেটেরিয়াল নাউনই হবে, তাহলে পেপার থেকে পেপারস হবে না। আচ্ছা, পেপারস বলেও একটা শব্দ আছে, একটু আগে বললাম না যে এই শব্দগুলোর সাথে এস যুক্ত হলে নতুন মানের অন্য শব্দ দাঁড়ায়। পেপারস মানে হচ্ছে ডকুমেন্টস। শো মি ইয়োর পেপারস, শো মি ইয়োর পেপারস। তো এখানে কাগজ নয়, ডকুমেন্টস অর্থে ব্যবহৃত হয়। In India, hill stations usually have beautiful scenery. Sceneries হবে না, uncountable noun, কারণ abstract noun. We need an evidence. তাহলে কি হবে? We need evidence to arrest him. তাকে অ্যারেস্ট করার জন্য আমার এভিডেন্স দরকার। কনসেপ্ট 3 নতুন কোনো কনসেপ্ট না। কনসেপ্ট 2তে তুমি যা শিখলে তার কোশ্চেন বা তার অ্যাপ্লিকেশন। আর হাউস ইজ মেড অফ ব্রিক্স। কি হবে? ব্রিক হবে। কেন? কারণ এখানে ব্রিক দিয়ে কি তৈরি হচ্ছে? হাউস তৈরি হচ্ছে, মানে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন মানে কি? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল মানে কি? সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে না, মানে এস অথবা ইএস যুক্ত হবে না। তাহলে ব্রিক থেকে ব্রিক্স হবে না। পরের কোশ্চেন, আই ইউজ আ ভেরি ফাইন কোয়ালিটি অফ শ্যাম্পু টু কিপ মাই হেয়ার নট হেয়ার্স। কেন? মেটেরিয়াল নাউন, কারণ এই চুল দিয়েই তো আমাদের দেহ তৈরি। মাংস আছে, হাড় যেমন আছে তেমন চুলও তো আছে। অল দ্য লাগেজেস। কি হবে? অল দ্য লাগেজ, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের কোশ্চেন, ইন মাই বুক এভরিওয়ান শুড টেক অ্যান ইন্টারেস্ট ইন পেন্টিংস অ্যান্ড পোয়েট্রিজ। পোয়েট্রিজ বলে কিছু হয় না, পোয়েট্রি, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা কালেকটিভ নাউন ধরলে সেটা সিঙ্গুলার। পরের কোশ্চেন, if the item is not satisfactory, I assure you on behalf of the company you will get all your monies back. কি হবে? মানি, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনসেপ্ট 5 ওই একই জিনিসের ওপর কোশ্চেন,
while I am doing the houseworks, I like to listen to music on the radio. Housework, কারণ ওয়ার্ক কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে আনকাউন্টেবল নাউন। দ্য ওয়ার্ক অফ টেগোর কনসিস্ট অফ, তো এখানে ওয়ার্ক হবে না ওয়ার্কস হবে? ওয়ার্কস হবে, কারণ এখানে আমরা লিটারেচারকে বোঝানোর চেষ্টা করছি। কাকে বোঝানোর চেষ্টা করছি? লিটারেচার। আরেকটা জিনিস মাথায় রাখবে, রিপেয়ার অর্থেও কিন্তু আমরা ওয়ার্কস ব্যবহার করি। একটা ডিপার্টমেন্ট আছে পিডব্লিউডি, এখানে যে ডাব্লিউ রয়েছে স্ট্যান্ডস ফর ওয়ার্কস, অর্থাৎ তাদের কাজ হচ্ছে মূলত রিপেয়ার করা। তো এই অবধি আজকে থাকলো। নেক্সট ভিডিওতে আমরা কনসেপ্ট 6 থেকে শুরু করব। থ্যাংক ইউ।